প্রথম আলো এবং ডেইলি স্টার আমরা যেইটা সবচাইতে বেশি গুরুত্ব সহকারে দেখছি যে যারা যারা প্রথম আলোর হয়ে কাজ করত, ডেইলি স্টারের হয়ে কাজ করত, তারা এখানে আসছে। আপনি যদি এই আকিজ গ্রুপের কথাই বলেন, তারা শ্রেষ্ঠ সম্ভবত একটা অ্যাওয়ার্ড পেয়েছিল কয়দিন আগে ডেইলি স্টারে। বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার। হ্যাঁ, তারপরে ফারুকি হওয়ার পর থেকে সারা দেশের মানুষ যখন কিনা তার বিরুদ্ধে তাকে নিয়ে সমালোচনা করছে, হাস্যকর মনে করছেন। 8 পাস একজন ব্যক্তি, আমাদের উপদেষ্টা, যিনি কিনা সার্বক্ষণিক গাঁজায় মত্ত থাকতেন এই সবিরহাটের এইখানে, এরপরে রিহাব খেটেছেন যিনি, যার বিরুদ্ধে মানে বিকৃত যৌনাচারের অভিযোগ আছে, এমন একজন বিকৃত মনা, প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী একজন মানুষকে এখানে দেওয়া হয়েছে। প্রথম আলো প্রতি ঘন্টায় ঘন্টায় তার পক্ষে নিউজ করছেন। এছাড়া আমরা যখন কিনা পিনাকিদা ডেইলি স্টার নিয়ে কথা বলছেন, আমি প্রথম আলো নিয়ে কথা বলছি, আমরা মানে এদের বিরুদ্ধে যখন এই যে একটা বিশাল ভারতের যেই হেজিমনি, তাদের বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা দেখছি যে আসিফ নজরুল, তারপরে রেজওয়ানা, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যিনি আছেন শফিক, আমি ওনাকে আসলে উনি শফিকুল আলম, উনি যে আসলে এই 15 বছর কোথায় ছিলেন আমি জানি না। তো হঠাৎ করে এসে ওনারা এত বড় দেশপ্রেমিক হয়ে গেলেন, এত বিপ্লবী সরকারের পার্ট হয়ে গেলেন। এখন এই প্রথম আলো আর ডেইলি স্টার থেকে আসলে দাদা আপনি তো বলছেনই বেশ কদিন ধরে, এখান থেকে মানে মানুষকে বের করব কিভাবে, বা মানুষকে সেটা মানে মানুষ তো বুঝতেই পারছেন যে তারা যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে সরকারকে কিভাবে প্রভাবিত করছেন, কিন্তু আমরা সরকারকে কিভাবে প্রভাবিত করব, বা সরকার জনগণ দ্বারা কবে কিভাবে প্রভাবিত হবে? প্রফেসর ইউনূসের সরকারের কথা বলতেছেন? হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার প্রভাবিত হবে না। হ্যাঁ, প্রভাবিত হবে না, কারণ তারা যেটা মনে করে সেটাই তারা করবে। হ্যাঁ, এবং তারা বলেন আমাদের ভুল হলে ধরায় দেবেন, আমরা সংশোধন করব। একটা বলছেন, একটা জায়গায় দেখছেন ভুল সংশোধন করছে? একটা জায়গায় একটা দেখান তো যে ভুল ধরায় দেওয়া হয়েছে, সংশোধন করছে। সেদিন দেখলাম, আর পরশুদিন দেখলাম কোন একজন ভদ্রলোক লিখছেন যে আপনারা তো বলেন যে ভুল হয়েছে, ভুল ধরায় দিলে সংশোধন করবেন। ধরায় দিলাম ফারুকির নিয়োগটা ভুল হয়েছে এবং সংশোধন করে। হ্যাঁ, তারা কখনো কোনো ভুল তারা সংশোধন করে কখনো, এবং তারা যেটা মনে করছে সেটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে গায়ের জোরে। হাসিনা যেভাবে করতো ওরা সেভাবে করে, একই জিনিস। মানে হাসিনারও ভোট লাগতো না, এটাও তো ভোটের সরকার না, তো এরাও মনে করতেছে যে আমরা আর একটা হাসিনা হয়ে গেছি, ক্ষমতায় গেছি আমরা আর একটা হাসিনা। রাইট। কোনোদিন আমরা যতগুলো প্রশ্ন তুলছি, উত্থাপন করছি, কোনোটার জবাব পাইছে? কেউ পাইছে? একজনকে দেখান যে ঠিক আছে আমাকে কথা বাদই দেন, আমরা না হয় 2 পয়সার ইউটিউবার। অন্য তো অনেকে অনেক প্রশ্ন তুলছে, তাই না? অনেক সিনিয়র লোক, অনেক রেসপেক্টেড লোকেরা অনেক প্রশ্ন তুলছে। ফরাদ মাজার প্রশ্ন তুলছে, সলিমুল্লাহ খান প্রশ্ন তুলছেন, তাই না? ওরা তো রেসপেক্টেড মানুষ, একাডেমিশিয়ান। তাদের কোনো জবাব দেওয়া হয়েছে? হয়নি। কখনোই এরা আমাদের কোনো কথা শুনবে না, কখনোই শুনবে না, আনলেস আপনি এদেরকে বাধ্য করতে পারেন। মানে ধরেন এই ফারুকি যদি পচা ডিম খায় এখন বাইরে গেলে, তাহলে ওর মাথার টনক নড়বে, প্রফেসর ইউনূসের টনক নড়বে, আরে আমাদের উপদেষ্টাগুলো তো পচা ডিম খাইতেছে। হঠাৎ করে জঙ্গিবাদ আসিফ নজরুলের কোথায় চাপ দিল জঙ্গিবাদেরা, মানে এটা কোত্থেকে পাইলো সে? এটা বিরাট একটা ব্যাপার। যেই 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 জঙ্গিবাদের তকমা নিয়ে আসিফ মাহতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে না, কিছু বললেই জঙ্গিবাদের নিয়ে হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহতাবদেরকে আপনার জঙ্গিবাদ বলা হইতো। আমরা যদি মাঝে মধ্যে 2-1 রাকাত নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয়। দাড়ি রাখলে সমস্যা, ইফতার করলে সমস্যা, টুপি মাথায় দিলে সমস্যা। যাই হোক, এই সমস্যাগুলো নিয়েই আমরা এতদিন ছিলাম। এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে, এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। তিনি সেই দাদা, এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানারা ইমামের সময় ওনার ভূমিকা কি ছিল। এরপরে উনি প্রথম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন। সাইদিকে নিয়ে তিনি লিখেছিলেন আপনার সম্ভবত বিচিত্রা, সেই শাহরিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ীর উত্থান, এই শিরোনাম দিয়ে তিনি লিখেছিলেন। তো আসিফ নজরুল মাঝখানে রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায়, আস্তে আস্তে তাদেরকে মনে হয় যেন তারা বোধহয় আসলে আমাদের মতোই ডানপন্থী লোক, পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে। আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে। তো আমাদের লড়াইয়ের ফলেই
আসছে, আমরা তাদেরকে পছন্দ করি, উপদেষ্টাকে পছন্দ করি আর না করি, এটা তো আমাদের লড়াইয়ের সরকার। তো এই সরকার ফেল করুক, এটা আমরা নিজেরাও চাই না, এবং আমার মনে হয় এখানে আমরা যারা আছি তারা কেউই চাই না। আবার এটাও ঠিক, এরা যে যে সমস্ত কাজ করে যাচ্ছে সেটাকে সহ্য করাটাও আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। তাহলে এখন করণীয়টা কি? করণীয় আমাদের একটাই আছে, যে সরকারকে আমাদের শক্তি এটা বুঝতে হবে, আমাদের শক্তিকে মান্যতা দিতে হবে, এবং এটা যদি মান্যতা যদি না দেয় সরকার, তাহলে এই সরকারের সাথে হেড অন কলিশনে যেতে হবে আমাদের। মান্যতা এখন কিভাবে দেবে? আমরা তো এর আগে অনেকবার, আমি বললাম না যে আমরা এর আগে অনেক অনেক ভুল ধরায় দিছি, অনেক সময় ক্ষমা চাইতে বলছি, কোথাও কখনো তারা ক্ষমা চায়নি, ভুল স্বীকার করেনি। হ্যাঁ, আজকে শুনলাম যে ওই আহত ছাত্রদের ওইখানে যে নাকি শুধু ক্ষমা চাইছে, যে এটা আমাদের ভুল হয়ে গেছে। বাট ফারুকীকে এই মন্ত্রিসভা থেকে বাদ দিতে হবে, এটা ফার্স্ট। ফারুকীকে যদি মন্ত্রিসভা থেকে বাদ না দেয়, এই সরকারের এই 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 সরকার শুধু, মানে এই শুধু ফারুকী না, এই সরকারের প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে আমাদের রেজিস্ট্যান্স জারি রাখতে হবে এবং এটাকে তীব্র করে তুলতে হবে। হ্যাঁ, আমি আজকের ভিডিওতে আজকে আমি দেখলাম, মানে আমি আমি তো ভিডিও স্ক্রিপ্ট লিখি, এটা ঠিক, কিন্তু আমি যখন বলি তখন তার স্ক্রিপ্ট মেনে মেনে বলি না, নিজের যেভাবে আসে আর কি সেটা বলে দেয়। আজকে আমি দেখলাম যে আমি এই উপদেষ্টাদেরকে তুই তোকারি করে গালাগালি করছি। আমি এটা ওই যখন রেকর্ড করছি তখন বুঝতে পারিনি, আজকে শোনার সময় দেখলাম যে আমি তুই তোকারি করে গালাগালি করছি হাসিনা সরকারকে, বা হাসিনাকে আমি তুই তোকারি বলতাম, তুই বলতাম। কিন্তু এটা বলার জন্য আমি একটা সময় নিছিলাম, হয়তো 2-3 বছর অ্যাক্টিভিজমের পরে আমি যে তুই বলছি। আমি হাসিনাকে মাতারিও বলছি, মানে শেষ দিকে তো আমি মাতারি বলতাম। এই সরকার তুই শুনে ফেলছে এত তাড়াতাড়ি। সো আমার কাছে থেকে যে ধরনের রেজিস্ট্যান্স, যে ধরনের, এটা তারা পাবে, পাওয়া শুরু করবে যদি ফারুকীকে রেখে দেয়, এবং ফারুকীকে সরাতে হবে। এবং এটা সরালেই আমরা বুঝতে পারবো যে সরকার আমাদের শক্তিকে, জনগণের শক্তিকে মান্যতা দিচ্ছে। আর যদি তারা না সরায়, তাহলে ধরে নেব জনগণের শক্তিকে সে ফ্যাসিস্টের মতোই, স্বৈরাচারের মতো করেই উপেক্ষা করছে। তা একজন স্বৈরাচারের সাথে যে যে আচরণ আমরা করতাম, সে আচরণ করবো প্রফেসর ইউনূসের সরকারের সাথে। নো ইস্যুস। হ্যাঁ, মানে হাসিনাকে হেড অন কমিশন করছে, হাসিনার সাথে মোদির সাথে ফাইট করছি, হ্যাঁ, এই প্রফেসর ইউনূসের সরকার চুক্তি মেরে উড়াই দিতে পারবো, দেবো। দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে, বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস, যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন বা সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম 5ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসাবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা, যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিওর যে মাস্টাররা, তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করবো, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস এ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বোঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস, মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল? হ্যাঁ, এই তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ। আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবল হোক, বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে, এরকমে একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে,
এখন এরপরে তো একটা টাইম সুনার অর লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে, এন্ড কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে। সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে, যে ক্লিয়ার বৈষম্য, তো এবং এই যে ফারুকী ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা, আর আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্রেটদের সাপোর্টে, তা এখন ডেমোক্রেটরা কিন্তু নাই, তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, দিবে না, কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার্স। তো কাজে আমাদের হয়তোবা সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে। তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই, কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল। জনগণকে ভয় পাওয়া উচিত। যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত। সেই জনগণ কিন্তু আপনাদেরকেও, যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এক্সট্রিমিজম বেশি করেন, উগ্রবাদিতা বেশি করেন, তাহলে আপনাদেরকেও তাড়ানোর জনগণের পক্ষে সম্ভব। মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ। উই আর নট অ্যাফ্রেড অফ ইউ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি আমাদেরকে গায়ে গুলি করবেন? ইজন্ট ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না? এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিনে। না, আমি যেটা একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি যে উপদেষ্টা না হচ্ছে সেটার কোনো সরকারের কোনো ট্রান্সপারেন্সি নাই। তারা তো টোটালি ফ্যাসিস্টদের মতো আচরণ করছে না, কোনো ট্রান্সপারেন্সি নাই, জনগণকে জানানোর কোনো নাই যে কাকে নিচ্ছে, কেন নিচ্ছে। একটা কিছু উপদেষ্টা হতে পারে, তাদের নাম যেতে পারে, তারা নামটা জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে যে দেখেন আপনারা কাকে নিতে চান বা পছন্দ করেন, তাকে একটা আপনি অনলাইনে জরিপ করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। আপনি আমাদের তো ডিসিশন দিতে পারেন না এইভাবে, তাই না? এটা ডিসিশন তো ফ্যাসিবাদের কাজ। আপনি কি মানে হিটলার স্টাইলে দিচ্ছেন আমাকে যে আমরা এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিচ্ছি? হু আর ইউ?